আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি তাইম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। কমছে না নারীর প্রতি সহিংসতা সহ ধর্ষণের মতো ঘটনাগুলো। সঠিক বিচারের জন্য রাজধানীর নানা স্থানে বিক্ষোভ শিক্ষার্থীদের। পরিবারকে সহায়তার আশায় ঝুঁকিপূর্ণ সব শিশু শ্রমে নিয়োজিত হচ্ছে শিশু কিশোররা। জমে উঠেছে পুরান ঢাকার চকবাজার। সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত ঐতিহ্যবাহী ইফতার বাজার। এবারে বিস্তারিত। সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন, এ সকল ঘটনা প্রতিরোধে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সকলের মানসিক পরিবর্তন ও সচেতন হওয়া জরুরি। এ নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দা আজু আহমেদ ইকরা রিপোর্টে। বর্তমানে দেশের নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে অংশগ্রহণ করছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল জায়গায় মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। তবে বর্তমানে পথে চলাচলে নিরাপত্তার ঝুঁকিতে ভুগছে তারা। বাবা মাও সন্তানদের বাইরে একা বের হওয়াকে অনিরাপদ মনে করছে। আমি আমার সন্তানকে কখনোই একা নিরাপদ মনে করি না, সেজন্য আমি এত দূর থেকে এখানে আসি। কারণ আমাদের সমাজ ব্যবস্থা বা যে পরিবেশ পরিস্থিতি, এখানে একা চলা, মেয়েদের একা চলা খুবই কষ্টকর। ঢাকা শহরটাকে নিরাপদ মনে করি না, কারণ যেহেতু এখানে 8 বছরের একটা বাচ্চা সেভ না, সেই ক্ষেত্রে আমি একটা মেয়ে হয়ে এই ঢাকা শহরটাকে সেভ মনে করতে পারতেছি না। সাম্প্রতিক সময়ে নিজ পরিবারের মধ্যেই ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ থেকে রেহাই পায়নি 8 বছরের শিশু আসিয়া। শুধু আসিয়াই নয়, এখনও এমন অনেক শিশু ও নারীরা পুরুষের দ্বারা নির্যাতিত ও ধর্ষণ হয়ে আসছে। এ সকল ধর্ষণের সুষ্ঠু বিচার পেতে সারা দেশে চলমান রয়েছে নানান বিক্ষোভ মিছিলের। আজকের এই অবস্থানে দাঁড়িয়ে তো আমার কাছে মনে হয় যে জিরো নিরাপত্তা নারীদের জন্য বর্তমানে ঢাকা অবস্থায় বিরাজ করে। ঢাকা শহর বলতে না, পুরো দেশেই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা। নারীরা বাসায় নিরাপদ না, বাইরে নিরাপদ না। এখান থেকে যদি আমরা প্রতিবাদের মিছিল নিয়ে না বের হই, তাহলে মানুষজন সচেতন হতে পারবে না বা তারা সংঘবদ্ধ হতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের দেশটাকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং আমরা সংঘবদ্ধভাবে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছে 39 জন নারী। ফেব্রুয়ারিতে এই সংখ্যা 57। এর মধ্যে 16 জন শিশু ও 17 জন কিশোরী রয়েছে। সমাজে নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান না থাকায় ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটছে বলে মনে করছেন এই আইনজীবী। সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। আপনার ওই পুলিশ দিয়ে আপনার ধর্ষণ বন্ধ করতে পারবেন না। প্রতিটি মহল্লায় মহল্লায় ইউ নিড টু বি দ্য রেসিস্ট্যান্স ফোর্স, কমিউনিটি রেসিস্ট্যান্স ফোর্স, যাতে কমিউনিটি সংঘবদ্ধ হয়ে এটা রেসিস্ট করে এবং এটা কন্টিনিউয়াসলি আপনার সচেতনতা কার্যক্রম নিতে হবে। তিনি আরও বলেন, ভিকটিম ও ভিকটিমের পরিবারকে সহযোগিতা করতে এখনই দেশে ভিকটিম সাপোর্ট সিস্টেম গড়ে তুলতে হবে। উইটনেস অ্যান্ড ভিকটিম প্রোটেকশন আইন যদি না হয় তাহলে কেউ কিন্তু সেফ ফিল করবে না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে স্ট্রং কাউন্সিলিংয়ের দরকার, যেটা আমাদের নাই। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ওই যে ওড়না টানার ব্যাপারটা, দেখা গেছে যে ভিকটিম নিজে গিয়ে ওই কমপ্লেনটা উঠিয়ে নিয়েছে, তার মুহূর্তের মধ্যে ওই লোকটার বেল হয়ে গেল। আমার কথা হলো যে ভিকটিম হতে পারে, তার প্রোটেকশনের সিস্টেম আমাদের বাংলাদেশে নাই, সে কারণে সে হয়তো উঠিয়েছে। কিন্তু ঘটনাটা যে ঘটেছে ক্রিমিনাল কেসে কিন্তু রাষ্ট্রপক্ষ হয়, সেখানে রাষ্ট্রের কী ভূমিকা ছিল? রাষ্ট্র এটা প্রতিবাদ করত যখন বেলটা হয়েছে। আর প্রথম কথা হলো যে বিচারকের কাছে তার কাছে আমার জিজ্ঞাসা, আপনি নিজে জানেন এগুলো সামাজিক অবক্ষয়ের ব্যাপার, আপনি মুহূর্তের মধ্যে ভিকটিম চাইল না, কিন্তু ঘটনাটা তো ঘটেছে। এবং বেল কিন্তু জামিন কিন্তু ডিসক্রিশন, আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে, ইটস ইউর ডিসক্রিশন। তাহলে উনি ওনার ডিসক্রিশনটা প্রপারলি ব্যবহার করলো না কেন এই ছেলেটাকে উনি বেল দিলেন? উনি তো যে ধরনের ঘটনা ঘটেছে সেই ধরনের ঘটনায় বেল দেওয়া উচিত ছিল না।
সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক জরিপে ঢাকাকে নারীদের জন্য পৃথিবীর 7ম বিপজ্জনক শহর হিসেবে আখ্যাত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীরা বলছেন, দেশে সকল ধরনের অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করতে প্রতিনিয়তই সোচ্চার থাকছে তারা। গত ফেব্রুয়ারি মাসে এই খাতে মামলা রুজু করা হয়েছিল 36টি। এছাড়া অ্যাসিড অপরাধে একটা মামলা রুজু হয়েছিল এবং সামগ্রিকভাবে নারী নির্যাতনের আওতায় মোট 107টি মামলা রুজু হয় এবং একই সময়ে শিশু নির্যাতন সংক্রান্তে 36টি মামলা রুজু করা হয়। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটা সাপোর্ট সেন্টার সৃষ্টি করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সে। তাদের সুনির্দিষ্ট কিছু নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে যে কেউ এই পর্যাপ্ত আইনি সহায়তা পাবেন। সবখানে নারীদের অধিকার আদায়ের কথা বলা হলেও দিন দিন নারীদের নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সকল ধরনের নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে এখনই দেশকে নারীদের জন্য নিরাপদ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দা আজমেত ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রমজান মাসকে ঘিরে বরাবরই শিশুদের আগ্রহ থাকে তুঙ্গে। ইফতার, সেহরি, তারাবির নামাজ সবকিছু নিয়ে যেন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এই আনন্দ কতটা স্পর্শ করতে পারে সুবিধাবঞ্চিত পথ শিশুদের? সমাজের অবহেলিত শ্রেণীর এই শিশুরা কিভাবে রমজান মাস অতিবাহিত করে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। রমজান মাস একটি পবিত্রতম মাস। এই মাসে মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সাওম পালন করেন। শিশু কিশোররা মা বাবার সাথে ইফতার ও সেহরিতে অংশগ্রহণ করে। তবে যারা পথ শিশু, তাদের রমজান মাস কিভাবে কাটে? পথে ঘাটে, রেল স্টেশনে সারাদিন ঘুরে বেড়ায় তারা। ইফতার এবং সেহরি কিভাবে করবে তার ঠিক নেই। এই ঘুরি গাড়ি এখানেই থাকি। রাত্রে কই থাকো? রাতে ওই যে ওই 7টার উপরে। আমার বাসা খিলগা বাসাবো। বাবা আছে না, এখানে মানে ওইখানেই থাকো নাকি এখানে থাকো? রাত্রে এখানেই থাকি। আচ্ছা, এখানে যে থাকো তুমি রোজা রাখো রমজান মাসে? এই রমজান মাসে রোজা রাখুন কেমনে? আমরা তো ইফতার দিতে পারবো, খিচুড়ি খাওয়াতে পারবো? তাদের বেশিরভাগেরই মা বাবা নেই। তাদেরও ইচ্ছে করে সাধারণ শিশুদের মতো পরিবারের সঙ্গে বসে ইফতার ও সেহরি করার। তবে জীবনের কঠিন বাস্তবতায় তা সম্ভব হয়ে ওঠে না। সবাই তো মা বাবার লাগে করে, আমরা পারি না, এটা খারাপ লাগে না? তবে কিছু সংস্থা উদ্যোগী হয়ে এই পথ শিশুদের জন্য প্রতিদিনই ইফতার এবং সেহরির ব্যবস্থা করছে। আমি সেহরিতে খাইছি ভালো কাজের হোটেলে। ওইখানে খাবার দেয় প্রত্যেক দিন রাত্রে 3:30টার দিকে আইসা খাবার খাওয়ায়া ওনারা অন্য জায়গায় চলে যায়। আর ইফতারি আমরা ওই যে মজার স্কুল আছে, ওইখানে আমরা ইফতারি করি। এই মজার স্কুল আছে, মজার স্কুলে খাওয়াই, তাই জন্য তাদের সাথে আমরা করি, তৈরি করি ভালো কাজে, কারণ ভালো কাজে সবাইকেই দেয়, ইফতারেও দেয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শিক্ষা দেয় একে অন্যকে সাহায্য করার। এই সংস্থাগুলোর মতো সাধারণ মানুষও যদি এই শিশুদের জন্য এগিয়ে আসে, তাহলে হয়তো তাদের আক্ষেপ ঘুচানো সম্ভব। রমজানের হাসি ফুটুক সকল শিশুর মুখে। অন্য আর 8-10 জন শিশু কিশোরদের মতো রমজান মাস আনন্দের নয় এই শিশুদের কাছে। খেয়ে না খেয়ে সেহরি এবং ইফতার করে এই শিশুরা। সমাজের বিত্তবানরা যদি একটু এগিয়ে আসে এই শিশুদের জন্য, তাহলে হয়তো রমজান মাস তাদের জন্য উপভোগ্য হয়ে উঠবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে এমন একটি স্কুল রয়েছে যেখানে অসচ্ছল এবং ঝরে পড়া শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান করানো হয়। পরীক্ষা দিতে লাগে না কোনো ফি, বই নিতেও প্রয়োজন হয় না কোনো প্রকার অর্থের। নিজ প্রচেষ্টায় গড়ে তোলা এমনই এক তরুণের স্কুল সম্পর্কে বিস্তারিত জানব এবারের প্রতিবেদনে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষার আলো সকল শিশুর দুয়ারে পৌঁছে দিতেই একদল মেধাবী তরুণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। স্বপ্নবাজ স্কুল, যেখানে স্বপ্ন বোনা হয়, কোনো প্রকার অর্থের বিনিময় নয়, সম্পূর্ণ বিনামূল্যে দুস্থ, অসচ্ছল, ঝরে পড়া শিশু কিশোরদের পাঠদান করানো হয় এই প্রতিষ্ঠানটিতে। অন্যান্য স্কুলে অনেক পড়াশোনার খরচ হয়, তার জন্য আমার পরিবার এত খরচ দিতে পারতো না, তার জন্য আমি স্বপ্নবাজ স্কুলে ভর্তি হয়েছি। আমার বাবা হচ্ছে রিক্সা চালক, তো আমার বাবার অন্যান্য স্কুলে যে বেতন ওটা আমার বাবা দিতে পারে না। এই স্কুলে একবার না পড়া বুঝলে বারে বার আমাদেরকে বোঝানো হয়। আমার আব্বু রাজমিস্ত্রি আর আমার আম্মু হাউস ওয়াইফ। অন্যান্য স্কুলে যেসব পরীক্ষার পড়ালেখার যে খরচ, ওইটা চালানোটা আমার ফ্যামিলির পক্ষে অনেক সমস্যা হয়ে যাচ্ছিল। স্বপ্নবাজ স্কুলের প্রতিষ্ঠাতা জানান, ছোট থেকেই তার ইচ্ছে ছিল সকলকে জ্ঞান অর্জনে সহায়তা প্রদান করবে। তাই তো এ সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান সহ খাতা, কলম, যাবতীয় সকল শিক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছেন তিনি। আমরা সবাই ছাত্র, আর আমরা সবাই পড়ালেখা করছি, আমাদের অত টাকা পয়সা নেই,
তো সেক্ষেত্রে এই আর্থিকভাবে কিন্তু আমরা প্রতিবন্ধকতার শিকার হই, যারা আমরা তরুণ সমাজসেবক রয়েছি বা সমাজের সেবা করি। তো সেক্ষেত্রে আমাদের এই স্বপ্নবাজ স্কুল করার পেছনে স্বনামধন্য লাইফ অ্যান্ড কেয়ার হাসপাতাল লিমিটেড আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই শিক্ষার্থীদের একটা স্কুল ব্যাগ কেনার সামর্থ্য নেই, তাদেরকে স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে, বই কিনে দেওয়া হচ্ছে, তাদের স্কুলের ড্রেস তৈরি করে দেওয়া হচ্ছে এবং স্কুলে বেতন লাগে না, পরীক্ষার ফি লাগে না। এই স্কুলে পড়ালেখা করার জন্য আনুষঙ্গিক স্কুলের যাবতীয় সকল কিছু ফ্রি করানো হয়। আমরা স্বপ্নবাজ তরুণ যারা রয়েছি, আমরা স্বপ্ন দেখি শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, টাকার অভাবে আর কোনো শিশু কিশোরদেরকে শিক্ষা জীবন থেকে ঝরে পড়তে আমরা দিব না। এ সকল শিক্ষার্থীদের পাঠদান করতে পেরে আনন্দদায়ক অনুভূতির কথা জানান প্রতিষ্ঠানটির শিক্ষকগণ। তাদের আগ্রহ প্রচুর। আমাদের স্কুলে এমন স্টুডেন্ট আছে যারা পাইলট হওয়ার স্বপ্ন দেখে, এমন স্টুডেন্ট আছে যারা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে। তো তাদের পেছনে কাজ করতে হবে। আসলে আমি চাই যে তারা জীবনে কিছু করতে পারো। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য আর্থিকভাবে যিনি সহায়তা করছেন সেই লাইফ অ্যান্ড কেয়ার হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান জানান, আর একটি শিশুও যেন পড়ালেখা থেকে ঝরে না পড়ে, তাই স্বপ্নবাজ স্কুলের এই উদ্যোগ। ক্লাস 5-এর পরে অনেক ছেলে মেয়েরাই আর লেখাপড়া কন্টিনিউ করতে পারে না, বিশেষ করে যারা দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের ক্ষেত্রে এটা ঘটে। তো সেই সব ফ্যামিলিকে আমরা টার্গেট করেছি, তাদের ছেলে মেয়েরা আমাদের স্বপ্নবাজ স্কুলে ফ্রি পড়তে পারবে এবং আমাদের টার্গেট হচ্ছে যে ওরা যেন এসএসসিটা দেয়, এসএসসি দেওয়ার পরে ওরা কোনো একটা ভোকেশনাল শিক্ষায় চলে যেতে পারবে অথবা হয়তো পার্ট টাইম কিছু করে পরবর্তী শিক্ষা চালিয়ে যেতে পারবে এবং আলটিমেটলি তারা যেন একটা সুনাগরিক হয়ে গড়ে ওঠে, এটি আমাদের লক্ষ্য। তরুণদের এমন ভূমিকায় এগিয়ে যাক আগামীর বাংলাদেশ, সেই প্রত্যাশায় তাইম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। প্রত্যেক শিশুরই রয়েছে পড়ালেখা করার অধিকার, তবে পুরান ঢাকার ধোলাইখালে কিছু শিশু প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে দুবেলা খাওয়ার জন্য। পরিবারকে সাহায্য করতে গিয়ে নিজেরাই ঝুঁকে পড়ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই তাদের জন্য কোনো প্রকার পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। এ নিয়ে বিস্তারিত দেখুন প্রেমা দেওয়ানজি রিপোর্টে। সিফাত আর 5টা শিশুর মতো সেও একসময় স্কুলে যেত, তবে আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তার সকালটা স্কুলের প্রাঙ্গণে না গিয়ে যেতে হয় ঢাকার ধোলাইখালের গাড়ির যন্ত্রাংশের মার্কেটে। আমাদের পড়ালেখা করতাম, বাবার কাজ করি আমার পরিবারের জন্য। কত ঘন্টা কাজ করো এখানে? রোজার টাইমটা হইলো সকাল 9টার থেকে আসর করি, আর রোজা শেষ হয়ে গেলে সকাল 9টার থেকে রাত 8টা পর্যন্ত। ইচ্ছা আছে পড়ালেখা করার? আসলে আমি করতে চাই না, ভালো লাগে না এই জন্য। এখানে কাজ করা সব শিশুরাই আর্থিক সংকটের কারণে বাবা মাকে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত হয়েছে। পারিবারিক সমস্যা, টাকার আছে, অনেক আর কি ভাড়া থাকে এখানে অনেকজন। আমাদের একটা দোকানে মনে করেন একটা দোকান দিয়ে 3-4টা স্টাফ ফ্যামিলি চলে আর কি। এরা তো মনে করেন খুব নিম্ন ধরনের মানুষ, তো মা বাসা বাড়ি কাজ করে, বাবা রিক্সা চালায়, তো সংসার ওরকম চলে না। ওই জন্য কি বাচ্চারা আসে এখানে কাজ করতে, এই জন্য কাজ করে আবার চলে যায়। হ্যাঁ হ্যাঁ, না আমরা জানি ওর মায়েরে দেয়, তাহলে তো বাবাকে তো সেরকম না, মার কথাই বলে যে মায়েরই দেয়নি। না দিলে তো মনে করেন যে রোজ রোজ আইতো না কাজে, তাহলে ওর মা আইতো, ভাই আমার ছেলের কাজে রাখছেন, টাকা দেন নেই। দীর্ঘদিন যাবৎ পড়াশোনা থেকে দূরে থাকায় সিফাতের মতো এমন আরো হাজারো শিশু লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। মাসে ইনকাম 6000 টাকা। বাসায় দেয়। বাবা কাজ করে আর মা বাসার কাম করে, কাজকর্ম করে। এই লকডাউনের পরে ছিঁড়ে দিয়েছে। আগে আমি অনেক ঘোরাফেরা করতাম, তো তার জন্য মা বাবা কাছে লাগা দিয়েছে। 2 পর্যন্ত। ইচ্ছা করে পড়াশোনা করতে? হ্যাঁ। টাকা পাও? কাজগুলো করে টাকা পাও? কি করো টাকাগুলো দিয়ে? টাকাগুলো মার হাতে দিই। পড়াশোনা আগে করতাম, কিন্তু আমি মোটামুটি কাজ করি, এটা আর পড়াশোনা করি না। কোন ক্লাস পর্যন্ত পড়েছো? 3 পর্যন্ত। পরে পড়নি কেন? পড়াশোনা করি নাই, কষ্ট ছিল। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? 5। এখন কেন করো না? এখন ভালো লাগে না। বিশেষজ্ঞরা বলছেন, শিশু শ্রম রোধে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নেওয়া সহ সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে শিশুদের লেখাপড়ার আওতায় ফিরিয়ে আনতে হবে। যে হাতে খাতা কলম থাকার কথা সে হাতে লেগে আছে তেলকালি। দারিদ্রতা ও পারিবারিক অসচ্ছলতার কারণে এই শিশুরা পারছে না তাদের স্বপ্ন পূরণ করতে। এমন পরিস্থিতিতে সরকার সহ সকলের সচেতন হওয়া প্রয়োজন। প্রেমা দেওয়ানজি, ATN বাংলা, ঢাকা। জিকা ভাইরাস
যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো। এটি প্রধানত এডিস মশাবাহিত একটি রোগ। এই ভাইরাসে নতুন করে 5 জন আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে জিকা ভাইরাসটি শিশুদের সবথেকে বেশি ঝুঁকিতে ফেলতে পারে। তাই ঠান্ডা, কাশি, ফুসকুড়ি ইত্যাদির মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আরও দেখুন সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। একের পর এক ভয়াবহ ভাইরাসের পর এবার জিকা ভাইরাসের প্রাদুর্ভাব আবারও দেখা দিচ্ছে বাংলাদেশে। বর্তমানে নতুনভাবে বিস্তার করা এই রোগটি 1947 সালে প্রথম উগান্ডার জিকা নামক বন্যাঞ্চলের বানরের মধ্যে শনাক্ত হয়। 1952 সালে উগান্ডা ও তানজানিয়াতে মানুষের মধ্যে সর্বপ্রথম এই রোগের সংক্রমণ ঘটে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো এটি প্রধানত এডিস মশাবাহিত রোগ। পরবর্তীতে 1960 থেকে 1980 সালের মধ্যে এই রোগটি আফ্রিকা ও এশিয়া মহাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জিকা ভাইরাসটি বাংলাদেশে সর্বপ্রথম 2016 সালে একজনকে আক্রান্ত করে। আইসিডিডিআরবির তথ্য মতে পরবর্তীতে আবার 2025 সালে নতুন করে এখন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 5 জন। এটা ডেঙ্গির মতোই একই গ্রুপেরই একটা ভাইরাস এবং ডেঙ্গি ভাইরাস যেভাবে আমাদের শরীরে সংক্রমিত হয়, জিকা ঠিক একইভাবে সংক্রমিত হয়। এবং ডেঙ্গু ভাইরাস সংক্রমণের জন্য যে দুটো মশা দায়ী, জিকার ক্ষেত্রেও একই দুটো মশা, এডিস অ্যাজোপ্টি এবং এডিস অ্যালবাপিকটাস, এই দুটো মশার কামড়েই জিকা সংক্রমিত হয়। জিকা যদিও বাংলাদেশে এর আগে পাওয়া গেছে, 2016 সালে প্রথম কেস পাওয়া যায় এবং তারপর একটা দুটো করে, খুব বেশি নয় এমন সংখ্যক পেশেন্ট পাওয়া যায় এবং জিকা কখনোই বাংলাদেশে খুব বড় ধরনের সমস্যা হিসেবে আসেনি। জিকা ভাইরাসের মূল লক্ষণ জ্বর, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, ঘাম, ফুসকুড়ি, পেশি ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি। এটা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। সাধারণত মশার কামড়ে হয়, কিন্তু মশার কামড় ছাড়াও রক্ত সঞ্চালনের মাধ্যমে, আক্রান্ত মা থেকে তার গর্ভের সন্তান এবং অনিরাপদ শারীরিক সম্পর্কের মাধ্যমে এটা ছড়াতে পারে। সাধারণত মশার কামড়ের 1 থেকে 2 সপ্তাহ পর মানুষের উপসর্গ শুরু হয় এবং উপসর্গগুলো কম বেশি ডেঙ্গু উপসর্গের মতো। পেশেন্টের প্রথমে জ্বর হবে, শরীর ব্যথা হবে, চোখ লাল হতে পারে, 4-5 দিন যাওয়ার পর শরীরে লালচে দানা হতে পারে এবং সাধারণত 1 সপ্তাহের মধ্যে রোগী কোনো ধরনের জটিলতা ছাড়াই ভালো হয়ে যায়। সংশ্লিষ্টদের মতে সচেতন থাকাই আমাদের কর্তব্য। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রমজান এলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। 100 বছরের এই বাজারে বাহারি রকমের ইফতারের আইটেমের সমাহার, যা বড়দের পাশাপাশি শিশুদেরও আকর্ষণ করে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এইসব খাবার শিশুদের জন্য অনিরাপদ। অতিরিক্ত তেল আর মশলাযুক্ত খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ নিয়ে বিস্তারিত দেখুন নওরিন রাজিফা রোদেলার রিপোর্টে। পুরান ঢাকার চকবাজারের দৃশ্য এটি। রমজান মাস এলেই বাহারি রকম ইফতার বেচা বিক্রির অন্যতম প্রধান স্থানে রূপ নেয় জায়গাটি। স্থানীয়রা তো বটেই, দূর দূরান্ত থেকে মানুষজন আসে ইফতারি কিনতে। অভিভাবকদের সঙ্গে শিশু কিশোরদের সমাগমও চোখে পড়ার মতো। আমরা বাসায় ইফতারের আয়োজন করি, কিন্তু আজকে শখ করে আসলাম আর কি। বাইরে আসলে যদি স্বাস্থ্যসম্মতভাবে তারা ঢেকে রাখে তাহলে তো আসলে জাস্ট বোঝা যাচ্ছে যে পরিষ্কারভাবে রাখছে, কিন্তু আসলে বানানোর ব্যাপারটা আমরা দেখতেছি না। এই খাবারটাই সবসময় পাওয়া যায় না, এটা শুধু রোজার মাসটাই পাওয়া যায়, বরকতের মাস। এটার জন্যই আমরা এখান থেকে কেনাকাটা করি। আপনি কি মনে করেন এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত বা হাইজিনিক কিনা? এটা আসলে তা আমরা বলতে পারবো না, এটা তো আসলে আসলে আমরা খেতে খেতে তো অভ্যস্ত হয়ে গেছি, এখন তো আমাদের আর কিছু করার থাকে না। এটা তো আসলে আমরা এখন পর্যন্ত কোনো ট্রাবল দেখি নাই। এখন প্রথম আসছি বাবার সাথে। চকবাজারের ইফতার প্রস্তুত হয় বড় বড় কড়াইতে। পেঁয়াজু, বেগুনি, চপসহ নানা মুখরোচক খাবার ভাজা হয় সেখানে। আমাদের এখানে রাজা হাঁস পাবেন, শিক্ষিত খাসি আছে, খাসির লেগ পিস, কোয়েল পাখি আছে, শাহী সুতি কাবাব আছে, মুরগির রোস্ট আছে, ফ্রাই আছে, আর খাসি আছে, সুতি কাবাব খাসি আছে। কত বছর ধরে আপনাদের এই দোকান? আমাদের এই দোকান প্রায় 200 বছর প্লাস। 200 বছর ধরে দোকান? হ্যাঁ, নবাবের আমলের? জি জি, নবাবের আমলের, দাদার আমল থেকেই আমাদের এই ব্যবসা বাণিজ্য চলতেছে এখানে। ঢেকে ঢুকে কেন বিক্রি করেন? ডাইয়া নাকি? আমি তো চোখে দেখলাম না, এখন তো খোলা, এখন একমাত্র দোকান লাগাইলাম। ধুলো তো অলরেডি পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইমাত্র লাগাইলাম, এখন ডাকবো।
যারা 12 মাসে ব্যবসা করে তাদের সব দিক চিন্তা করা কথা, কারণ আমাদের এখানে প্রতিদিন ম্যাজিস্ট্রেট আসে, প্রতিদিন এইসব ম্যাজিস্ট্রেট চেক করে। হ্যাঁ, তাও অবশ্যই পড়তেছে, এটা অস্বীকার করেন না। স্বল্প মূল্য থেকে শুরু করে খাদ্যের প্রকারভেদ অনুযায়ী রয়েছে নানা ধরনের আকর্ষণীয় ইফতার আইটেম। তবে অনেক সময় এসব খাবারে অতিরিক্ত তেল ও অতিরিক্ত মশলা ব্যবহার করা হয়, যা শিশুদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। চকবাজারে ইফতারের বাজার তো আসলে একটা বাংলাদেশের ঐতিহ্য, ফেমাস। হঠাৎ একদিন হয়তো খাওয়া যেতে পারে, কিন্তু আমাদের চিকিৎসক হিসেবে বলতে এটা কোনো প্রতিদিনে খাওয়া হতে পারে না। এটা প্রতিদিন খাওয়াতে পারে না, কারণ এত ভাজা পড়া, এত বেশি ওপেন একটা খাওয়া রাখা হয়, এত কিছু করা, এগুলো একদম প্রতিদিন খাওয়াতে পারে না। এটা হজমের সমস্যা করতে পারে, রোগ ঢুকতে পারে। আমাদের যদি বাংলাদেশে কিন্তু পানিবাহিত রোগের সংখ্যাটা প্রচুর। 3টা খুব কঠিন জিনিস আমাদের পানিবাহিত রোগ, একটা হলো টাইফয়েড, একটা রক্ত আমাশা, শিকেলা যেটা হয়, আর হলো আমাদের হ্যাপাটাইটিস এ ভাইরাস হয়, ভাইরাস হয়। তো এগুলি খুবই মারাত্মক রোগ। এই বাইরে খাওয়া খেলে বা রাস্তার পাশে খাওয়া খেলে, যেখানে পানি ওইভাবে ফোটানো পানি বা খাওয়ার পানি যেটা বলে সে ব্যবহার হয় কিনা সন্দেহ আছে আমাদের। তো সেই খাওয়াগুলি খেলে অবশ্যই এই রোগ হওয়ার ঝুঁকি প্রচুর থাকে। রমজান আনন্দের মাস। সুস্থ ও নিরাপদভাবে ইফতার উপভোগ করতে হলে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করা সবচেয়ে জরুরি। চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বছরের পর বছর ধরে রমজান মাসের অন্যতম আকর্ষণ। বাহারি ভাজাপোড়া ও সুস্বাদু খাবারের সমাহার মানুষকে ডেকে আনে বারবার। তবে বিশেষজ্ঞদের মতে এসব খাবার অতিরিক্ত তেল ও মশলাযুক্ত হওয়ায় স্বাস্থ্যসম্মত নয়। তাই তারা পরামর্শ দিচ্ছেন এসব খাবার না খেয়ে বাসায় তৈরির স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার। নওরিন নাজফা রোদেলা, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, এছাড়াও তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 0131770882। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদে নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।